একবিংশ শতাব্দীতে যখন স্যাটেলাইট পৃথিবীর প্রতিটি কোণ পর্যন্ত নজর রাখতে পারে, তখনও কিভাবে কিছু মানুষ সম্পূর্ণভাবে অদৃশ্য থেকে গেছে। কিভাবে এমন জাতিগোষ্ঠী আছে যারা আজও আধুনিক পৃথিবীর বাইরে গভীর জঙ্গলে প্রাচীন মানুষের মতোই বেঁচে আছে। কারা তারা? কেন তারা আমাদের থেকে দূরে থাকতে চায়? কেউ বলে তারা আমাদের ভয় পায় কুসংস্কারের জন্য নয়, ইতিহাসের জন্য। কারণ যখনই বাইরের কেউ তাদের জগতে ঢুকেছে, সঙ্গে এনেছে মৃত্যু, রোগ আর ধ্বংস। তাই তারা জঙ্গলের গভীরে মিলিয়ে গেছে, নিজের প্রাচীন জীবনযাপনকে রক্ষা করে চলেছে নিঃশব্দে, অদৃশ্যভাবে। আজকের এই ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক এরকম জাতিগোষ্ঠীদের সম্বন্ধে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চায় না এবং আমরা এখনো এদের সম্বন্ধে ভালোভাবে জানি না। আধুনিক পৃথিবীতে যেখানে স্যাটেলাইট পৃথিবীর প্রতিটি কোণ পর্যন্ত দেখতে পায়, সেখানে মানুষ কয়েক সেকেন্ডে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারে। এমন এক সময় পৃথিবীর গভীরে কিছু মানুষ আছে যারা সম্পূর্ণভাবে আমাদের জগতের বাইরে বাস করে। এরা হলো অসংস্পর্শিত উপজাতি। এমন মানুষ যারা আধুনিক সভ্যতার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, যারা নিজেরাই নিজেদের পৃথিবী গড়ে তুলেছে আমাদের চোখের আড়ালে, সভ্যতার আওতার অনেক দূরে। তাদের ভাষা অজানা, তাদের জীবনধারা রহস্যে ঘেরা, তাদের সংখ্যা পর্যন্ত আমরা জানি না। বিজ্ঞানীরা অনুমান করেন আজও পৃথিবীতে 100টিরও বেশি অসংস্পর্শিত উপজাতি বেঁচে আছে, প্রধানত অ্যামাজন জঙ্গল, আফ্রিকার গভীর অরণ্য, নিউগিনি দ্বীপ এবং ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে। শুধু অ্যামাজন বেসিনেই রয়েছে বেশিরভাগ উপজাতি, যেমন কাওয়াহিবা, আওয়া এবং ফ্লেচেরেস। কিছু উপজাতির নাম আমরা পাশের গোত্রদের মুখে শুনেছি, কিছু আবার সম্পূর্ণ অজানা ও নামহীন। অ্যামাজন, আফ্রিকা বা পাপুয়া নিউগিনির অরণ্য পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং দূরারোহণীয় অঞ্চলগুলোর মধ্যে একটি, যেখানে ঘন গাছের ছায়ায় সূর্যালোক পর্যন্ত ঢোকে না। নদীগুলো সাপের মতো পেঁচিয়ে গেছে, প্রতিটি পদক্ষেপ বিষাক্ত সাপ, মশা, যোগ বা বন্য প্রাণীর ভয়। এইসব জায়গায় কোনো রাস্তা নেই, কোনো মানচিত্রে সঠিক চিহ্ন নেই। নাম্বার 5, কাওয়াহিবা ট্রাইব। অ্যামাজনের ঘন জঙ্গলে গভীরে এমন এক জায়গায় যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে লড়াই করে বাস করে এক রহস্যময় জনগোষ্ঠী, যাদের নাম কাওয়াহিবা। যারা এক যাযাবর আদিবাসী গোষ্ঠী, যারা আধুনিক পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। আজও তারা লুকিয়ে বেঁচে আছে এমন এক জগতে যেখানে প্রতিটি দিন মানে টিকে থাকার লড়াই। কাওয়াহিবারা সংখ্যায় অত্যন্ত কম, বিশ্বাস করা হয় তাদের জনসংখ্যা এখন 30 জনেরও কম। একসময় তারা ছিল একটি বড় গোষ্ঠীর অংশ, কিন্তু কাঠ ব্যবসায়ী, খনিজ অনুসন্ধানকারী এবং ভূমি দখলদারীদের হাতে তাদের পূর্বপুরুষদের অধিকাংশই মারা যায় বা পালাতে বাধ্য হয়। যারা বেঁচে গেছে তারা জঙ্গলের গভীরে মিলিয়ে গেছে, যেন অদৃশ্য হয়ে গেছে সভ্যতার চোখের সামনে থেকে। তাদের জীবনধারা পুরোপুরি নির্ভর করে চলাফেরার উপর। কাওয়াহিবা কখনো এক জায়গায় বেশি দিন থাকে না। তারা পাতা ও ডাল দিয়ে ছোট অস্থায়ী ঘর বা আশ্রয় বানায়, সেখানে 1-2 দিন থাকে, তারপর আবার জঙ্গল পেরিয়ে চলে যায় অন্যত্র। তাদের পায়ের ছাপ, আগুনের ছাই অথবা কিছু ভাঙা তীর এতটুকুই প্রমাণ যে তারা সত্যিই আছে। যখনই লগর বা বাইরের লোকজন তাদের অঞ্চলে প্রবেশ করে, তারা সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। তারা অসংস্কৃত বা আনকন্ট্যাক্টেড ট্রাইব হিসেবে পরিচিত, কারণ তারা জানে বাইরের জগতের সংস্পর্শ মানে মৃত্যু। ইতিহাস দেখিয়েছে যেসব আদিবাসী গোষ্ঠী আধুনিক মানুষের সংস্পর্শে এসেছে তারা কয়েক বছরের মধ্যেই ধ্বংস হয়েছে। আধুনিক রোগ যেমন ফ্লু বা হাম, যেগুলো আমাদের কাছে সাধারণ, তাদের জন্য প্রাণঘাতী। আর যদি রোগে না মারে তবে আসে শোষণ, হিংসা ও বনভূমি ধ্বংস। তাই কাওয়াহিবা অদৃশ্য থাকার পথ বেছে নিয়েছে, কারণ এটাই তাদের একমাত্র বেঁচে থাকার উপায়। আজ তারা যে বিপদের মুখে, সেটা কোনো উপজাতির সঙ্গে যুদ্ধ নয়, বরং আমাদের আধুনিক সমাজের সঙ্গে। অবৈধ কাঠ কাটা, ডিফরেস্টেশন এবং সরকারি অবহেলা তাদের জীবনকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। জঙ্গল কাটা পড়ছে, পশু পাখি হারিয়ে যাচ্ছে, নদী দূষিত হচ্ছে, আর এর মাঝেই হারিয়ে যাচ্ছে একদল মানুষ যাদের অস্তিত্বই আমাদের সভ্যতার জন্য এক সতর্কবার্তা। নাম্বার 4, আওয়া ট্রাইব। তারা পৃথিবীর অন্যতম সবচেয়ে বিপন্ন উপজাতি হিসেবে পরিচিত। আওয়া গোষ্ঠীর কিছু মানুষ বাইরের সঙ্গে যোগাযোগে এসেছে, কিন্তু অনেকেই এখনো সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় বেঁচে থাকে। তারা জঙ্গলে শিকার করে, ফলমূল ও মধু সংগ্রহ করে, আর রাতে গাছের মাঝে ঝুলন্ত দোলনা বা হামকে ঘুমায়, যাতে নিচের প্রাণীদের থেকে নিরাপদ থাকে। আওয়াদের কাছে বনই জীবন। বন তাদের খাবার দেয়, ওষুধ দেয়, আশ্রয় দেয়, আর তারা বনকে দেয় শ্রদ্ধা। তারা প্রতিটি গাছ, প্রতিটি পশু, প্রতিটি পোকামাকড়কে চেনে, যেন বনই তাদের দেবতা। কিন্তু এই সম্পর্কটাকে ধ্বংস করছে বাইরের পৃথিবী। ভূমি দখলদারি, কাঠ ব্যবসায়ী আর কৃষি সম্প্রসারণকারীরা তাদের ভূমি পুড়িয়ে দিচ্ছে, জঙ্গল ধ্বংস করছে। ফলে আওয়ারা বাধ্য হচ্ছে ক্রমশ গভীরতর বনে পালাতে, নিজেদের বাঁচানোর জন্য। 2014 সালে ব্রাজিল সরকার এক অভিযানে আওয়াদের জমি থেকে অবৈধ বসতি উচ্ছেদ করেছিল। তখন মনে হয়েছিল আশার আলো জ্বলেছে, কিন্তু কয়েক বছরের মধ্যেই আবার সেই আগুন ফিরে এসেছে। আজও লগররা নতুন রাস্তা তৈরি করছে, আগুন লাগাচ্ছে, আর জঙ্গলের ভেতরে আওয়াদের শেষ আশ্রয়ও হারিয়ে যাচ্ছে। তাদের জন্য বাইরের জগতের প্রতিটি সংস্পর্শে এক সম্ভাব্য বিপর্যয়। মানবাধিকার কর্মীরা আওয়াদের বেঁচে থাকার লড়াইকে পৃথিবীর অন্যতম ভয়াবহ মানবিক সংকট বলে বর্ণনা করেছেন। তাদের লড়াইটা আধুনিকতার বিরুদ্ধে নয়, বরং অস্তিত্বের জন্য।
প্রতিটি দিন, প্রতিটি রাত তাদের উদ্দেশ্য একটাই, বেঁচে থাকা। নাম্বার 3, মাস্কো পিরো ট্রাইব। পেরুর দক্ষিণ পূর্বের ঘন অ্যামাজন জঙ্গলের মধ্যে মানু নদীর তীরে বসবাস করে এক রহস্যময় গোষ্ঠী, তাদের নাম মাস্কো পিরো। এরা দক্ষিণ আমেরিকার শেষ দিকের অপসৃত জাতিগুলোর একটি। অনেক সময় পর্যটক বা মিশনারিরা নদীর ধারে এদের ঝলক দেখে, গাছের ফাঁক থেকে দাঁড়িয়ে থাকা মানুষ, হাতে ধনুক টানা। কখনো তারা চিৎকার করে সতর্ক করে, কখনো আকাশে তীর ছুঁড়ে দেয়, যেন বলে আর কাছে এসো না। তারা বনে বানর, বুনো শুকর শিকার করে, নদীতে মাছ ধরে, ফল ও মধু সংগ্রহ করে বাঁচে। তাদের ঘর খুবই সরল, গাছের পাতা আর ডালের তৈরি অস্থায়ী আশ্রয়। তারা প্রায় জায়গা বদলায়, ঋতু অনুযায়ী জঙ্গলে গভীরে ঘোরে। কিন্তু প্রশ্ন হলো, কেন তারা এখনো একা? উত্তর লুকিয়ে আছে ইতিহাসের অন্ধকারে। 1800 সালের শেষের দিকে শুরু হয়েছিল রাবার বুম, যখন বহিরাগত ব্যবসায়ীরা অ্যামাজনের ভিতরে ঢুকে আদিবাসীদের দাস বানায়, হত্যা করে, তাদের জমি দখল করে নেয়। মাস্কো পিরোরা তখন দেখেছিল তাদের পরিবার নিঃশেষ হয়ে যাচ্ছে। তখন তারা পালিয়ে যায় জঙ্গলে গভীরে, যেখানে কেউ পৌঁছাতে পারে না। সেই থেকে তারা বেছে নেয় নির্জনতা, মানুষের হাত থেকে মুক্তি পেতে। আজ তাদের অস্তিত্ব আবার বিপদে। অবৈধ সোনার খনি, জঙ্গল কাটা আর পর্যটকদের অনধিকার প্রবেশ তাদের ভূমি ধ্বংস করছে। একটি সাধারণ বিদেশি রোগও তাদের পুরো জাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তারা এখনো লড়ে আছে, তীর দিয়ে নয়, শুধু নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। নাম্বার 2, কোরোওয়াই ট্রাইব। প্রশান্ত মহাসাগরের ওপারে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের গভীর অরণ্যে বাস করে এক অদ্ভুত জাতি, তাদের নাম কোরোওয়াই। তারা বিখ্যাত তাদের গাছের ঘরের জন্য। এই ঘরগুলো মাটির 30 থেকে 40 মিটার উঁচুতে, অর্থাৎ প্রায় 10 তলা বাড়ির সমান উচ্চতায়। তারা গাছে গুড়ি কেটে মই বানায়, সেই পথ ধরে উপরে উঠে যায়। উঁচুতে থাকার কারণ শুধু সৌন্দর্য নয়, নিচের জল, পোকামাকড় আর শত্রু গোষ্ঠীর হাত থেকে নিজেদের রক্ষা করাই তাদের লক্ষ্য। কোরোওয়াইরা বুনো শুকর শিকার করে, নদীতে মাছ ধরে আর সাগো গাছের মার খেয়ে বেঁচে থাকে। তাদের পোশাক গাছের পাতা আর বাকল দিয়ে তৈরি। শরীর রাঙানো হয় মাটি, পাখির পালক আর রঙিন ফলের রস দিয়ে। পশ্চিমা দুনিয়ায় একসময় বলা হয়েছিল কোরোওয়াইরা মানবভক্ষী, কিন্তু এটা প্রায় ভুল ব্যাখ্যা। তাদের মধ্যে একসময় খাকুয়া নামে জাদুবিদ্যার বিশ্বাস ছিল। যে কেউ খাকুয়া হিসেবে ধরা পড়লে তাকে প্রতিশোধের অংশ হিসেবে হত্যা করা হতো। এই ঘটনাগুলোকে অনেক বিদেশি ক্যানিবলিজম ভেবে ভুল করেছে। 1970-এর পর থেকে কিছু কোরোওয়াই ধীরে ধীরে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করে। কেউ শহরে চলে যায়, কেউ টেলিভিশন দেখা দেয়, কিন্তু অনেকেই এখনো গভীর জঙ্গল থেকে গেছেন, যারা আধুনিক পৃথিবীকে এখনো অচেনা ও অপ্রয়োজনীয় মনে করে। নাম্বার 1, সেন্টিনেলিস গোষ্ঠী। এরা এবার পৃথিবীর সবচেয়ে রহস্যময় জাতি, সেন্টিনেলিস, যারা থাকে আন্দামানের উত্তর সেন্টিনেল দ্বীপে। ছোট্ট এই দ্বীপটি সমুদ্রের মাঝখানে ঘন জঙ্গলে ঢাকা, চারপাশে প্রবল ঢেউ আর প্রবল প্রাচীর, যেন প্রকৃতি নিজেই তাদের পাহারা দেয়। এদের সংখ্যা কেউ জানে না, কেউ বলে 50 জন, কেউ বলে 150। তাদের ভাষা, ধর্ম বা সংস্কৃতি কেউ জানে না। যা আমরা জানি তা হলো তারা কোনোভাবেই বাইরের পৃথিবীকে কাছে আসতে দেয় না। যেই কাছে যায় তারা তীর ছুঁড়ে আক্রমণ করে। 2004 সালের সুনামির পর যখন হেলিকপ্টার গিয়ে সাহায্য দিতে চেয়েছিল, তারা তখনও আকাশের দিকে তীর ছুঁড়েছিল। 2018 সালে এক আমেরিকান মিশনারি জন অ্যালেন চাও তাদের দ্বীপে প্রবেশের চেষ্টা করেছিল এবং তার জীবন সেখানেই শেষ হয়। ভারত সরকার এখন 5 কিলোমিটার ব্যাসার্ধের ভেতরে প্রবেশ নিষিদ্ধ করেছে। তাদের বিচ্ছিন্ন রাখা মানে তাদের রক্ষা করা, কারণ একটিমাত্র বাইরের রোগ, এমনকি সাধারণ সর্দি কাশিও পুরো জাতিকে মেরে ফেলতে পারে। আমরা তাদের বলি আদিম, অসভ্য ও অশিক্ষিত, কিন্তু হয়তো আমরাই সভ্যতার মুখোশ পরে বুনো হয়ে গেছি। তারা প্রকৃতির সঙ্গে মিলে বাঁচে, আর আমরা প্রকৃতিকে মেরে ফেলি নিজের স্বার্থে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।